আজকে আপনাদের জন্য তারক ব্রহ্ম ভট্টাচার্যের গল্প মূর্তির গপ্প। স্টেশনের ঘড়িতে তখন 9:30। প্রায় 2 ঘন্টা ধরে নকিপুর স্টেশনে বসে আছি, কিন্তু 7:45 ট্রেন এখনো স্টেশনে এসে ঢুকলো না। নকিপুর স্টেশন আমাদের গ্রাম থেকে বেশি দূরে নয়, কিন্তু বাড়ি থেকে বিকেলের আলো থাকতেই বেরিয়ে পড়েছিলাম। সন্ধে হতে হতেই নকিপুর স্টেশনে এসে পৌঁছালাম। কিছুক্ষণ চায়ের দোকানে গল্প করে তারপর খাবারের দোকানে গিয়ে রুটি তরকা বানিয়ে সেই যে 6:30 স্টেশনে এসে বসেছি, ট্রেনটা এখনো পর্যন্ত এসে পৌঁছল না। তবেই মাত্র খবর হলো গাড়ি আগের স্টেশন ছেড়েছে। শুনে হাঁপ ছেড়ে বাঁচলাম। 2 দিনের জন্য বাড়ি এসেছিলাম ছোট কাকার ছেলের উপনয়ন উপলক্ষে। আজকে সকালে লোকালেই চলে যেতাম, কিন্তু মা ছাড়ল না, তাই রাতের লোকালেই কলকাতা ফিরছি। ট্রেনটা ঢুকলো 9:50। হাওড়া পৌঁছতে 6টা বেজে যাবে। যাই হোক, ট্রেনে উঠে বসলাম। কামরা প্রায় খালি। কামরা খালি দেখে বেশ খুশি হলাম। যাক, আরাম করে শুয়ে যাত্রা করা যাবে। আমার পাশের সিটে দেখলাম একটা সাধু গোছের লোক বসে আছে। পরনে গাঢ় লাল রঙের পোশাক, পাশের ঝোলাটাও সেই একই কাপড়ে। চুলার দাড়ির কারণে মুখের প্রায় অর্ধেক অংশ দেখাই যায় না। তাকে দেখে মনে হলো তিনি ধ্যানমগ্ন হয়ে আছেন। আমি ঠাকুরে বিশ্বাস করি, তবে ভণ্ড সাধুদের উৎপাত যা বেড়েছে, তাতে সাধু সন্ন্যাসীদের বিশ্বাস করতে মন চায় না। তাই তাকে কিছু না বলে প্যাকেট থেকে খাবার বার করে খেতে শুরু করলাম। হঠাৎ তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, তোর কাছে জল আছে? আমাকে একটু দে তো, গলাটা একদম শুকিয়ে গেছে। তার হঠাৎ কথা শুনে আমি একটু চমকে গেছিলাম। তাড়াতাড়ি তাকে জল দিলাম। জল খেয়ে তিনি আমাকে বললেন, বাড়ি থেকে কাজে ফিরছিস? কথাটা শুনে একটু কেমন লাগলো। মনে হলো ওই ভণ্ড এবার কিছু ভণ্ডামি দেখিয়ে আমাকে 2টো তাবিজ বিক্রি করে কিছু পয়সা আদায় করবে। তাকে বললাম, হ্যাঁ, কাজে ফিরছি। তারপর আবার খেতে শুরু করলাম। তিনি একটু মুচকি হাসলেন, তারপর বললেন, ভাইয়ের উপনয়নে গিয়েছিলি, মা সকালে আসতে দেয়নি, তাই রাতের গাড়িতে ফিরছিস, তাই তো? এই কথাগুলো শুনে আমি একদম অবাক হয়ে গেলাম। এইসব কথা উনি জানলেন কিভাবে? উনি আমার মুখের অবস্থা দেখে আবার একটু মুচকি হাসলেন এবং বললেন, কিছু জিজ্ঞেস করতে চাস? আমি বললাম, হ্যাঁ, আপনি এসব জানলেন কিভাবে? উনি বললেন, এটা আমার গুরুর কাছ থেকে পাওয়া একটা আশীর্বাদ। আমি ইচ্ছে করলে যে কোনো মানুষের কিছুটা অতীত আর কিছুটা ভবিষ্যৎ দেখতে পারি। তারা চোখের সামনে থাকলেই তাদের অতীত আর ভবিষ্যৎ আমার চোখের সামনে ভেসে ওঠে। তাই তোকে এই কথাগুলো বলতে পারলাম। তারপর অনেক রকম কথা চলল। তারপর কথা বলতে বলতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। হঠাৎ ট্রেনটা থামল। ট্রেনটা হঠাৎ থেমে যাওয়ায় আমার ঘুমটা ভেঙে গেছিল। চোখ খুলে দেখি সেই সাধুজি আমার দিকে এক দৃষ্টে চেয়ে আছেন। তার ঠোঁটে মৃদু হাসি। আমি উঠে বসতেই তিনি আমাকে একটা ছোট দেবী মূর্তি দিলেন আর বললেন, তুই কয়েকদিনের মধ্যেই একটা বিপদের সম্মুখীন হবি। এই মূর্তি তোকে বাঁচাবে। তোকে দেখে একজন ভালো মানুষই মনে হলো, তাই তোকে বাঁচানোর ইচ্ছেটা হলো। এই মূর্তি খুব যত্নে রাখবি। তারপর
তিনি আমাকে মূর্তিটা হাতে দিলেন। হাতে নিয়ে আমি মূর্তিটা দেখতে লাগলাম। অনেকটা হিন্দু দেবদেবীর মতোই মূর্তি, তবে হাতে কোনো অস্ত্র নেই, চার হাতে একটি করে ফুল। কি ফুল সেটা বোঝা গেল না। আমি মূর্তির দিকেই তাকিয়ে আছি। হঠাৎ ট্রেনটা ছেড়ে দিল। সামনে মুখ তুলে দেখি সেই সাধু যে নেই। গোটা কামরা খুঁজেও তাকে দেখতে পেলাম না। জানালায় মুখ বাড়িয়ে দেখলাম ট্রেনটা একটা জঙ্গলে থেমেছিল। ট্রেনের হঠাৎ থেমে যাওয়া, সাধুজির আমাকে মুক্তি দেওয়া এবং তার উধাও হয়ে যাওয়া সবই কেমন যেন অস্বাভাবিক মনে হলো, এবং সেসব কিছু আমার মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। হাওড়া পৌঁছানো পর্যন্ত আমি আর ঘুমোতে পারলাম না। ট্রেনটা হাওড়া পৌঁছালো 6:10। আমি তাড়াতাড়ি বাস ধরে মেশে গেলাম এবং অফিস যাওয়ার জন্য তৈরি হতে লাগলাম। আমার অফিসটা একটু দূরে, 2টো বাস বদলে যেতে হয়। আসলে আমি কেরানি চাকরি করি, আর সেই মাইনেতে অফিসের কাছাকাছি বাড়ি ভাড়া নেওয়া আমার পকেটের পক্ষে খুব মুশকিল, তাই এত দূরের মেশে থাকা। যাই হোক, আমি তাড়াতাড়ি অফিসে চলে গেলাম। আজকের দিনটা খুব ভালোই কাটলো। যে বাসে পুরোটাই দাঁড়িয়ে যেতে হয় সে বাসে উঠতেই পরের স্টপেজে একটা সিট পেয়ে গেলাম। অফিসেও আজকে সবকিছু খুব ভালোভাবে মিটে গেল। যেন কোনো অজানা কারণে আজকে আমার মনটা খুব আনন্দে ছিল। সেটা কিসের আনন্দ আমি বুঝতে পারলাম না। বাড়ি ফিরে ব্যাগ থেকে জামা কাপড় বার করতে গিয়ে সে মূর্তিটাকেও বার করলাম। সঙ্গে সঙ্গেই আমার সাধুজির কথা মনে পড়ল। এই মূর্তিটা সাবধানে নিজের কাছে যত্নে রাখবি। এই মূর্তি তোকে তোর আসন্ন বিপদ থেকে বাঁচাবে। কথাগুলো মনে পড়তেই মনটা কেমন যেন হয়ে গেল। কি এমন বিপদ আসতে চলেছে যার জন্য সাধুজি আমায় সাবধান করলেন? আবার মনে হলো এটা কোনো ভণ্ডামি ছিল। আমার কাছে থেকে কিছু নিতে পারেনি বলে এ কোথাকার একটা মূর্তি দিয়ে আমার মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। তবে বিপদের কথাটা কিছুতেই মন থেকে দমাতে পারলাম না। তারপর 7 দিন কেটে গেছে। অফিসে নতুন সাহেব এসেছেন, তাই কাজের চাপ বেড়েছে। এই কারণেই আমি মূর্তি ও সাধুজির কথা প্রায় ভুলেই গেছিলাম। কথাটা মনে পড়ল একটা বিভৎস ঘটনা ঘটে যাওয়ার পর। আসলে আমি মূর্তিটাকে সেই ব্যাগের তলায় রেখে দিয়েছিলাম, কিন্তু সাধুজি বলেছিলেন এই মূর্তিটাকে যত্নে রাখতে। একদিন অফিস থেকে এসে দেখি ব্যাগটায় প্রচুর ধুলো পড়েছে। দেখে সেটাকে উল্টো করে ঝাড়তে যাচ্ছিলাম, হঠাৎ করেই মূর্তিটা মেঝের ওপর পড়ে গেল। আমি তাড়াতাড়ি ব্যাগ ছেড়ে মূর্তিটাকে তুললাম। ধাতুর মূর্তি, তাই কিছু হয়নি। আমি তাড়াতাড়ি মূর্তিটাকে ধুয়ে মুছে আবার তাকে তুলে রাখলাম। তবে তারপর দিন থেকেই একটা পরিবর্তন খেয়াল করতে লাগলাম। কিছু শক্তি যেন আমার সবকিছু ঠিক করে দিচ্ছে। আগে প্রায় জ্বরে ভুগতাম, কিন্তু এখন কবে জ্বর হয়েছে সেটাই মনে নেই। আমার একটা স্কুটার নেওয়ার খুব শখ ছিল। হঠাৎ একদিন আমার বন্ধু অনিমেষ বলল যে তার গ্যারেজে একটা পুরনো স্কুটার বিক্রি আছে, যদি নিতে চায় তাহলে যেন তাকে জানায়। এবং এই কথার 2-3 দিনের মধ্যেই আমার হাতে কিছু টাকা এসে গেল। গ্রামের একটা জমি নিয়ে অনেকদিন ধরেই কোর্টে কেস চলছিল। সেটা হঠাৎ করে মিটে যাওয়ায় আমি কিছু টাকা পেয়ে যাই, এবং সেই টাকা দিয়েই আমি স্কুটারটা কিনি। স্কুটার পেয়ে আমি তো বেশ খুশি হলাম। ছুটির দিনে স্কুটারে চেপে কলকাতা শহর ঘুরে বেড়াই। এর মাঝে একটা কথা বলে রাখি, আমার কাছে আগে কোনো দেবদেবীর ছবি বা মূর্তি ছিল না। তবে এই মূর্তিটা যখন থেকে পেয়েছি, রোজ এই মূর্তিকে ধূপবাতি দেখাতাম। তবে এই স্কুটার কিনে নেওয়ার পর আমি রোজ
অফিস থেকে বাড়ি ফিরে এসে তাড়াতাড়ি স্কুটার নিয়ে বেরিয়ে পড়তাম বেড়াতে, ফিরতাম রাত্রে। এবং এই কারণে আমি সেই মূর্তির কথা আবার ভুলে গেলাম। অবশ্য মনে পড়তে দেরি হলো না। একদিন চা খেয়ে স্কুটারে করে বাড়ি ফিরছি, হঠাৎ কি করে জানি না আমি রাস্তার দেওয়ালে গিয়ে ধাক্কা মারলাম। স্কুটারটা ভেঙে চুরমার হলো, আমার হাত ভাঙল, পায়ের অনেক জায়গায় কেটে গেছিল। রাস্তার কিছু লোক আমাকে সেখান থেকে নিয়ে যায় হসপিটালে এবং ডাক্তার দেখায়। তারপর খুব কষ্ট করেই আমি একাই বাড়ি ফিরেছিলাম। স্কুটারটা সেই পাড়ার একটা বাড়িতে রেখে দিয়েছিলাম, তবে সেটাকে আর ঠিক করতে পারিনি। এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর আমি কয়েকদিন অফিস যেতে পারিনি। বেসরকারি অফিসে কাজ করতাম, তাই তারা আমাকে আমার কামাইয়ের জন্য ছাঁটাই করেছিল। যেটুকু টাকা আমার হাতে ছিল তাতে ওষুধ, নিজের খাওয়া দাওয়া আর বাড়ি ভাড়া নিয়ে কোনো রকমে 15 দিন চলত। বাড়ির লোককেও এসব কিছু জানায়নি। মাইনে পেতে একটু দেরি হবে এই মাসে, এই বলেই কাটিয়েছি। এইভাবেই 7 দিন গেল। তখন আর আমার মূর্তির কথা মনে নেই। সারাদিন এই নিজের খারাপ অবস্থার কথাই চিন্তা করি। একদিন রাত্রে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি ঘুমের ঘোরে যেন স্বপ্ন দেখছি। সেই ট্রেনের সাধুজি আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছেন আর বলছেন, আমি তোকে বলেছিলাম এই মূর্তি খুব যত্নে রাখবি, তোর সমস্ত বিপদ কেটে যাবে। কিন্তু তুই মূর্তিটা কি ভুলে গেলি? এই মূর্তি আর তোর কাছে রাখবো না। স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ ঘুমটা ভাঙল। আমি তখনও ঘুমের ঘোরে। ঘরের চারিদিক ঘুরে আমি সাধুজিকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথায় সাধুজি? ঘরে তো কেউ নেই। তাড়াতাড়ি উঠে মূর্তিটাকে দেখতে গেলাম, কিন্তু কি আশ্চর্য, সেই মূর্তি সেখানে নেই। এবং দেখে মনে হলো সেই মূর্তি আজই যেন কেউ ওখান থেকে তুলে নিয়েছে, কারণ ওই মূর্তির আশেপাশে ধুলো পড়ে আছে। কিন্তু মূর্তিটা যেখানে ছিল সেই জায়গাটা পরিষ্কার, কোনো ধুলোর আস্তরণ সেখানে পড়েনি। হঠাৎ নিচের দিকে তাকাতেই আমি একটা ফুল দেখতে পেলাম, যেরকম ফুল আমি ওই মূর্তির হাতে দেখেছিলাম। ওই রকম ফুল আমি আগে কখনো দেখিনি। এর কি নাম তাও আমি জানি না। ফুলটাকে এখানে পড়ে থাকতে দেখে আশ্চর্য হলাম। আমি তো কোনোদিন ফুল আনি না ঘরে, এই ফুল তাহলে এলো কিভাবে? এই ফুলের এখানে আসার কারণ আমি কিছুতেই আবিষ্কার করতে পারলাম না। ফুলটাকে মূর্তি যেখানে ছিল সেখানে রেখে দিলাম। এইভাবে 2 দিন গেল। রোজ ঘরে বসে বসে সেই সাধুজি, মূর্তি আর ওই ফুলটার কথা ভাবি। সেদিন ঠিক সন্ধ্যাবেলা একটা অদ্ভুত ঘটনা ঘটল আবার। আমি দুপুরে খাওয়া দাওয়া করে এসে বিছানায় শুয়েছিলাম। হয়তো একটু চোখ লেগে গেছিল। চোখ খুলে দেখি সন্ধ্যের অন্ধকার হয়ে গেছে। আমি তাড়াতাড়ি উঠে আলো জ্বালতে যাব, হঠাৎ কানের কাছে একটা কণ্ঠস্বর শুনলাম, তোর বিপদ ঘনিয়ে এসেছে। ওই ফুলটা সবসময় নিজের কাছে রাখবি, তবেই বিপদ থেকে তুই বেঁচে ফিরতে পারবি। তারপরেই সব চুপ। গলাটা সেই ট্রেনে দেখা সাধুজির। আমি তো প্রথমে ভ্যাবাচাকা খেয়ে গেছিলাম, একটা ঘোরের মধ্যেই ছিলাম। যখন আমার ঘোর কাটল তখন মেষের চারিদিক ঘুরে সেই সাধুজিকে খোঁজাখুঁজি করলাম, কিন্তু তাকে আবিষ্কার করতে পারলাম না। মেষের কয়েকজনকে জিজ্ঞাসাও করলাম, কিন্তু তারাও বলল যে আমার ঘরের আশেপাশে সাধুর মতো দেখতে কোনো লোককে দেখেনি। একবার মনে হলো পুরোটাই আমার মনের ভুল। সারাদিন ওই সব মাথায় চলছে বলেই হয়তো আমি ওই রকম শুনতে পাচ্ছি। সেদিন রাত্রে অনিমেষ একটা কাজের খবর দিয়ে গেল। অফিসটা একটু দূরে আর কাজটা প্রায় আগের অফিসের মতোই। কাজের খবর পেয়ে আমি খুব খুশি হলাম।
পরদিন সকালেই নতুন অফিসে ডেকেছে, তাই তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে নিলাম। কি মনে হতেই সেই মূর্তির জায়গায় রাখা ফুলটার দিকে নজর পড়ল, আর সাথে সাথে কালকের কথাগুলো মনে পড়ল, এবং কি এক অদ্ভুত টানে আমি ফুলটাকে নিজের পকেটে পুরে নিলাম এবং তাড়াতাড়ি বাস স্ট্যান্ডের দিকে বেরিয়ে পড়লাম। সেখানে গিয়ে শুনলাম আর এক কাণ্ড। আজ নাকি বিরোধী দলের আন্দোলন চলছে, তাই সব বাস আজকে আসতে পারবে না। শুনে খুব রাগ হলো। কিছুক্ষণ বাসের অপেক্ষায় বাস স্ট্যান্ডেই বসে রইলাম। কিছুটা সময় পর একটা বাস এলো। বাসটা যাত্রীতে পুরো ভর্তি। কন্ডাক্টরের মুখে শুনলাম এটাই নাকি লাস্ট বাস। আন্দোলনের জেরে আর কোনো বাস এদিকে আসতে পারবে না। খুব কষ্ট করে বাসে ওঠার চেষ্টা করলাম, কিন্তু অ্যাক্সিডেন্টের জন্য প্রচণ্ড দুর্বল ছিলাম, আর একটা হাতে তো কোনো জড়ি ছিল না, তাই শত চেষ্টা করেও আমি বাসে উঠতে পারলাম না। পকেটে এত পয়সাও ছিল না যে অত দূর ট্যাক্সি করে যেতে পারব। নিজের অবস্থার কথা ভেবে দুঃখের আগে ফেটে পড়লাম। একটা কাজ যদিও পাচ্ছিলাম, সেটাও হাতছাড়া হলো। সেই সাধুজির ওপর খুব রাগ হলো। মনে মনে খুব গালাগাল করলাম। যত সব ভণ্ডামিতে বিশ্বাস করেছিলাম, এর থেকে আর আমার কি বিপদ হতে পারে। সেই ফুলটাকে পকেট থেকে বার করে ছুঁড়ে ফেলে দিলাম। তারপর রাগে গজগজ করতে করতে মেসের দিকে চললাম। মেসে এসে দুপুরের খাবার খেতেও ইচ্ছে করল না। চুপ করে বসে রইলাম নিজের ঘরে। কতক্ষণ পর জানি না, হঠাৎ অনিমেষের গলা পেলাম। বিনোদ, এই বিনোদ, বাড়ি আছিস? এই বিনোদ। তাড়াতাড়ি বাইরে বেরিয়ে দেখি অনিমেষ দাঁড়িয়ে আছে, সাথে আমার স্কুটারটা। সে বলল, আর বলিস না ভাই, এই অফিসের ম্যানেজার আমাকে গ্যারেজে ফোন করে বললো যে বিকেলবেলায় আসতে বলুন, কিন্তু গ্যারেজের যা কাজের চাপ আমি আর তোকে জানাতে পারিনি। ভেবেছিলাম তোকে হয়তো এখানে পাবো না, তোর স্কুটারটা এখানে রেখে ভেবেছিলাম অফিসে গিয়েই তোকে দেখা করব, কিন্তু এখানে এসে দেখলাম ঘরে তালা দেওয়া নেই। যাই হোক, চল তাহলে স্কুটারে করেই যাওয়া যাক, আজকে তো আবার বাস চলছে না। আমি সব শুনে একটু শান্তি পেলাম। সাধুর উপর রাগটাও কেমন যেন উড়ে গেল। অনিমেষকে বললাম, ঠিক আছে চল, কিন্তু একটা কথা অনিমেষ, এই স্কুটার ঠিক করার টাকা আমি যে এখন তোকে দিতে পারবো না ভাই। অনিমেষ বলল, আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে শোধ করে দিবি, এখন তো চল, আর দেরি করা ঠিক হবে না। দুজনে স্কুটারে বেরিয়ে পড়লাম। মেন রোডে উঠে দেখি বড় ক্যানেলের ওপর যে ব্রিজটা আছে, সেখানে প্রচুর পুলিশ আর লোকজনের ভিড়। স্কুটারটা সাইডে লাগিয়ে একজনকে জিজ্ঞাসা করলাম, এই যে দাদা, বলছি ওখানে কি হয়েছে? লোকটি বললেন, আর বলবেন না দাদা, একটা বাস ওই ব্রিজ ভেঙে ক্যানেলে গিয়ে পড়েছে। শুনুন, বাসের একটা লোকও বেঁচে নেই। কি অবস্থা বলুন তো, কতগুলো পরিবার শেষ হয়ে গেল একদম। একটা বাস ক্যানেলে গিয়ে পড়েছে শুনে মনটা কেমন শিউরে উঠল। তাড়াতাড়ি দুজনে সেই ভিড়ের মাঝে গিয়ে দাঁড়ালাম, আর দেখলাম সেই বাসটা, যে বাসটায় আমি শত চেষ্টা করে উঠতে পারিনি। তারপর আমার মনে সবকিছু একদম জলের মতো পরিষ্কার হয়ে গেল। এই বিপদের কথাই বলেছিল সাধুজি, এবং বিপদ থেকে তিনি আমায় রক্ষাও করলেন। মনে মনে খুব অনুতপ্ত হলাম। সেই বাসের একজন যাত্রীও নাকি বাঁচেনি। স্কুটারে অফিসের দিকে যেতে যেতে আমি একটাও কথা বলিনি। অনিমেষকেও এ ব্যাপারে কিছু জানাইনি। হয়তো সে ভাববে অ্যাক্সিডেন্টের জন্য আমার মাথাটা খারাপ হয়ে গেছে। চাকরিটা আমি পেয়েছিলাম, আর কোনো অঘটন ঘটেনি। তারপরেও অনেকবার আমি সেই রাতের লোকালেই কলকাতা ফিরেছি, যদি সেই সাধুজির দেখা পাই এই ভেবে, কিন্তু আর কখনো সেই সাধুজির আমি দেখা পাইনি। শুনছিলেন তারক ব্রহ্ম ভট্টাচার্যের গল্প মূর্তির গপ্প। আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আমার গল্প পাঠ আপনার কেমন লাগছে
অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ।